ব্যতিক্রম দেখলাম না। তো সব মিলিয়ে বলা যায় যে বাংলাদেশ দলের বিশ্বকাপের এবারকার মিশন একেবারেই ভালো হয়নি। ১৬ কলা পূর্ণ করতে পারেনি। তারা একেবারেই পুরোপুরি ব্যর্থ হয়ে তারা ফিরছে বাংলাদেশে। দেশের মাটিতে তারা ফিরবে। আগামীকালকে তাদের ফেরার কথা। সময় নিউজ facebook.tv লাইভে আপনাদের সঙ্গে রয়েছি আমি ইস্তিয়াক দীপু এবং আমার সঙ্গে রয়েছে সহকর্মী মেহেদী নাইম। ধন্যবাদ দীপু। আসলে আজকে এই মুহূর্তটা আসলে খুব কষ্টের, যদিও হাসি মুখে কথাগুলো বলতে হচ্ছে। আমাদের বিশ্বকাপ মিশনটা শেষ, হ্যাঁ, কিন্তু এই শেষ থেকেই কিন্তু আসলে সব শুরুগুলো হয় আমাদের। আমরা দেখেছি প্রতিটা বিশ্বকাপে কিন্তু ক্রিকেট বোর্ডগুলো আসলে প্ল্যান করে একটা বিশ্বকাপের পরে আগামী বিশ্বকাপটা আমরা কিভাবে চালাবো, মানে টিম কিন্তু ভেঙে যায়। আমরা দেখেছিলাম ইংল্যান্ড যখন হেরে গেল বাংলাদেশের কাছে পরপর 2টা বিশ্বকাপে, তারপর কিন্তু তারা ঢেলে সাজিয়েছিল। তাদের টিমের কিন্তু অনেক বড় বড় তারকা যাদেরকে ছেড়ে ফেলেছিল এবং নতুনদের সুযোগ দিয়েছিল, তার ফল কিন্তু আসলে পেয়েছে তারা। গত ওয়ার্ল্ড কাপ তারা জিতেছে। আমার মনে হয় যে ইট ইজ দ্য হাই টাইম যে আসলে আমাদের নতুনভাবে সাজানো, আমাদের নতুন করে চিন্তা করা, নতুনভাবে ভাবনা করা, কারণ এর চেয়ে খারাপ তো রেজাল্ট কিছু হতে পারে না। আমরা আজকে কি করলাম, 73 রানে অল আউট হয়ে গেলাম। এটা হচ্ছে টি-20 ইতিহাসের 6ষ্ঠ সর্বনিম্ন রান, তার মানে রান। তো এর চেয়ে খারাপ তো কিছু হতে পারে না। আপনি এখনই সময় আসলে নতুনদের সুযোগ দেওয়া। আমাদের যারা পঞ্চ পাণ্ডব ছিল অলরেডি, তার মধ্যে 2জন এখন টি-20 রেগুলার খেলছে না, মাশরাফি চলে গেছে, তামিমও সেভাবে নেই। বাকি 3জন যারা আছে তাদেরও পারফরমেন্স আমরা দেখলাম আসলে সেভাবে ভালো হয়নি। আমরা মুস্তাফিজের মুস্তাফিজ সাকিব আইপিএল খেলেছে বিশ্বকাপে ভালো করার জন্য, তারা কিন্তু পুরোপুরি ব্যর্থ। তারা কিন্তু সেভাবে ভালো করতে পারেনি। মুশফিক, লিটন, সৌম্য ধারাবাহিকভাবে ব্যর্থ। একটা ম্যাচে তারা শুধু রান করেছে। তো আমার মনে হয় যে ঠিক এখনই সময় যে অনূর্ধ্ব 19-এর যে দলটা ছিল সেই দলটাকে এখন আসলে নার্সিং করা এবং ভালো কিছু করা। এবং এই দলটা যখন নার্সিং করবেন, ভালো করবেন, তখনই কিন্তু একটা ভালো রেজাল্ট আসবে, একটা ভালো আউটপুট আসবে দীপু। কারণ কি হবে আলটিমেটলি, 1 রানে হারলেও হার, 100 রানে হারলেও হার। সেই টিমটা তো এর চেয়ে ভালো খারাপ কিছু, মানে এর চেয়ে খারাপ তো তারা করবে না। সুতরাং আমি মনে করি দিস ইজ দ্য হাই টাইম বিসিবির বসা এবং ভাবা যে আসলে এই ফরম্যাটে আমরা কতটা উন্নতি করতে পারি, কীভাবে ভালো করতে পারি। অফকোর্স নাইম, আপনি খুব সুন্দর করে ব্যাখ্যা দিচ্ছিলেন বাংলাদেশের ম্যাচগুলো নিয়ে। আমরা যদি একদম শুরু থেকে নাইম যদি বলি যে বাংলাদেশের ফার্স্ট ম্যাচ শ্রীলঙ্কার সঙ্গে ছিল, তারপরে যে ম্যাচগুলো হয়েছে সবশেষ আমরা সাউথ আফ্রিকার সঙ্গে খেলেছি, আজকে অস্ট্রেলিয়ার সঙ্গে। আপনি যদি একটু ব্যাটিংটা নিয়ে যদি কথা বলি আপনার সঙ্গে, আমার মনে হয় আপনিও আমার সঙ্গে একমত হবেন যে আমরা দেখেছি যে টপ অর্ডার ব্যাটসম্যানরা আজকেও কিন্তু নিজের নামের প্রতি সুবিচার করতে পারেনি। আপনি যে দেখেন আমাদের ওপেনিং এর যে প্রবলেমটা সেটা কিন্তু থেকেই যাচ্ছে নাইম। আপনি দেখেন যে নাইম শেখের কথা যদি বলি বা লিটনের কথা বলি, তারা কিন্তু পুরো ওয়ার্ল্ড কাপে তারা ফ্লপ। তারা তাদের নামের প্রতি একেবারেই তারা বলা যায় যে তারা যে মাপের যারা ক্রিকেটার বা যে মাপের তারা ওপেনার, যেভাবে তারা হাত খুলে খেলতে পারে। আমরা তো সবসময় যেটা জানি যে নাইম, ওপেনিং ব্যাটসম্যান যারা, তারা কিন্তু ফাউন্ডেশনটা অর্থাৎ ভিত্তি যে গড়ে দেয়া, সেটা কিন্তু আমরা সবসময় আশা করি। আমরা এই ওয়ার্ল্ড কাপে, পুরো ওয়ার্ল্ড কাপে আমরা বিশেষ করে ওপেনিং সহ আমাদের টপ অর্ডার ব্যাটসম্যান যারা রয়েছেন তারা যে ব্যর্থতার পরিচয় দিয়েছেন, সত্যি কথা বলতে নাই, এটা আসলে তাদের নামের পাশে যায় না। আপনি পঞ্চপাণ্ডবের কথা বলছিলেন যে মাশরাফি বিন মর্তুজা দেশ সেরা ক্যাপ্টেন, দেশ সেরা ক্রিকেটার, তিনি নেই এখন। আপনার তামিম ইকবালও কিন্তু খেলছে না। মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান। আপনি জানেন যে সাকিব আল হাসানও কিন্তু এই পুরো ওয়ার্ল্ড কাপে খুব বেশি বলা যায় ভালো পারফরমেন্স তিনি করতে পারেনি। তারপরও কিন্তু বলা যায় যে শেষ দিকে তিনি ইনজুরিতে পড়েছেন, পড়ে তিনি চলে গিয়েছেন আমেরিকাতে, সেখানে তার পরিবার রয়েছেন। তবে আপনার যে ব্যাটসম্যান যারা রয়েছেন, আফিফ কিন্তু আপনি জানেন যে টি-20 স্পেশালিস্ট ব্যাটসম্যান। আফিফ দারুণ ব্যাট করে থাকে, বাঁহাতি ব্যাটসম্যান। তার সঙ্গে যদি আপনি যোগ করেন যে আপনার শামীম পাটোয়ারির কথা, শামীম পাটোয়ারি গত ম্যাচে তার অভিষেক হয়েছে সাউথ আফ্রিকার বিপক্ষে ওয়ার্ল্ড কাপে। এই ম্যাচে শামীম পাটোয়ারি কিন্তু মোটামুটি খারাপ ব্যাটিং করেনি, তবে শর্ট সিলেকশন, আমাদের ব্যাটসম্যানদের শর্ট সিলেকশনের যে সমস্যাটা সেটা কিন্তু রয়েই যাচ্ছে নাইম। সেই ক্ষেত্রে আপনি যে এখন যে বর্তমানে যে কোচিং প্যানেল রয়েছে, আমাদের রাসেল ডোমিঙ্গো রয়েছে, ব্যাটিং কোচ অ্যাশেল প্রিন্স রয়েছে, বোলিং কোচ রয়েছে, প্রত্যেকটা ডিপার্টমেন্টে কিন্তু আলাদা আলাদা করে কোচ রয়েছে, বিদেশি কোচ রয়েছে। এত ভালো মানের কোচ থাকার পরেও বাংলাদেশের যে এই ভরাডুবি, এটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? এটা আসলে আমি বলবো দীপু, আপনি এর আগেও আমরা কিন্তু দেখেছি বাংলাদেশ হেরে যাওয়ার পরে অনেক ঘুরে দাঁড়িয়েছে। এবং আমরা দেখেছি 2012 সালে যখন বাংলাদেশ হেরে যায় কান্নাকাটি করেছিল এশিয়া কাপে পাকিস্তানের সাথে। কিন্তু আপনি এখন খেয়াল করেন আমরা ম্যাচ হেরে যাওয়ার পরে হাসছি মাঠে। আপনি বডি ল্যাঙ্গুয়েজগুলো খেয়াল করেন, যখন আমরা রান আউট করতে পারি না কোনো আফসোস থাকে না, ক্যাচ ফেলে দিলে কোনো আফসোস থাকে না। এবং তাদের বডি ল্যাঙ্গুয়েজ মনে হচ্ছে না তারা পেশাদার ক্রিকেটার যারা
16 কোটি 17 কোটি মানুষের প্রতিনিধিত্ব করছে। করছে। এই ধরনের অ্যাটিটিউড ক্রিকেটারদের মধ্যে, এই যে বডি ল্যাঙ্গুয়েজ, যে হেরে গেলেও আমার কাছে লাগছে না, আমি সিরিয়াস হচ্ছি না, বরঞ্চ আমি সংবাদ সম্মেলনে এসে আমি সবাইকে উদ্ধার করছি। আমি বলছি যে নিজের আয়নার চেহারায় মুখ দেখতে, আমি বলছি যে আসলে স্বপ্ন প্রতিদিন চেঞ্জ হয় কিনা, আমি বলছি যে আসলে মাহমুদুল্লাহ সংবাদ সম্মেলনে যে ধরনের কথা বলেছিল যে তাদেরও খারাপ লাগে, এইসব কথাগুলো তারা বলছিল। আসলে তারা খারাপ লাগলে তারা তো ভালো করবে, সেখান থেকে ইমপ্রুভমেন্ট করবে, তাই না? কিন্তু আমি দেখছি কি আসলে আপনি যেটা বলছেন যে ম্যাচগুলোতে ভুল করেছে সেই ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে পরের ম্যাচে বেটার ক্রিকেট সেটা নেই, বরং আরো খারাপ। আজকে আমরা দেখছি বা এর আগের ম্যাচেও আমরা দেখেছি যে টপ অর্ডার ব্যাটসম্যানরা কিন্তু একেবারেই ফ্লপ। আপনি শর্ট সিলেকশনের কথা যদি বলি, আজকে আপনি দেখেন যে আমাদের সৌম্য সরকার এবং লিটন যে বলে আউট হয়েছে, ইনসাইডেজ হয়ে তারপর বোল্ড হয়েছে। দেখেন আপনার বলের লাইনে যাওয়া, আপনি লিটনকে কিন্তু এখন নতুন করে শেখানোর কিছু নাই। ইজ এ ম্যাচিউরড এবং সৌম্যর যে আউট হচ্ছে সেখানে ফুটওয়ার্কের অভাব ছিল, এবং সেই ফুটওয়ার্কের এই অভাবটা কিন্তু তার এখন থেকে না, 2-3 সিরিজ ধরেই কিন্তু তার ফুটওয়ার্কের সমস্যা, এবং সেগুলো নিয়ে সে কাজ করেছে কিন্তু তার কোনো আউটপুট নেই। তো আমার মনে হয় যে এখানে দোষটা আসলে কিন্তু শুধুমাত্র ক্রিকেটারদের না, কোচিং প্যানেলের দায়িত্ব। তারা পেশাদার কোচ এবং তাদের শিষ্যদের, তার ছাত্রদেরকে শেখানোটাও কিন্তু দায়িত্ব, এবং সেটা হচ্ছে একটা পরিবারের মতো, কিভাবে শেখানো যায়, কিভাবে উন্নতি করতে হয়। আপনি তো কোচের কথা বলছেন, আমরা যেটা মনে করি যে স্টুডেন্টদেরকে যে টিচাররা তো অবশ্যই শেখাবে, কিন্তু আপনাকে তো সেটা যখন আপনি পরীক্ষা দিবেন, যখন আপনি ক্লাসে থাকবেন, সেটা আপনাকে অ্যাপ্লাই করতে হবে, তাই না? তো ব্যাটসম্যানদেরকে আমরা দেখেছি যে ব্যাটিং যে কোচ এসছে আসলে প্রিন্স, তিনিও কিন্তু সাউথ আফ্রিকান ক্যাম্পেইনার, তিনিও কিন্তু গত কয়েকদিন ধরে কিন্তু চেষ্টা করেছেন ব্যাটসম্যানের ভুল ত্রুটি ধরিয়ে দেওয়া। তারপরে আপনি দেখেন যে ব্যাটিং এ এসে কিন্তু তার সেম ভুলগুলো করছে। তো আমাদের সামনে কিন্তু পাকিস্তানের সঙ্গে আমাদের 3টি টি20 এবং 2টো টেস্ট রয়েছে। আপনি জানেন যে পাকিস্তান কিন্তু খুবই ভালো ফর্মে রয়েছে, ইনফর্মে রয়েছে, এবং দারুণ ক্রিকেট খেলছে তারা এবারকার ওয়ার্ল্ড কাপে। আমি জাস্ট একটু অ্যাড করতে যাচ্ছি দিবু ভাই, সেটা হচ্ছে কি আমরা ঘরোয়া দ্বিপাক্ষিক সিরিজগুলো কিংবা বাইরের দ্বিপাক্ষিক সিরিজগুলো ভালো করি, এগুলা কি আসলে কতটা আসলে আমাদের ক্রিকেট ইতিহাসকে সমৃদ্ধ করবে? আপনি দেখবেন আমরা আইসিসি ইভেন্টে কখনো ভালো করি না, এবং আমরা মনে হয় যে সেখানে অনেক প্রেশার নিয়ে ফেলি। আইসিসি ইভেন্টগুলোতে আমরা কখনোই ভালো করতে পারি না, যেখানে ভালো করা উচিত। এই অস্ট্রেলিয়াকে আমরা কত হোয়াইট ওয়াশ করার মতো অবস্থা করে ফেলেছিলাম, নাজেহাল করে ফেলেছিলাম। নিউজিল্যান্ডের সাথে ভালো খেলেছি, জিম্বাবুয়েকে হারিয়েছি, কি হলো আজকে? নিউজিল্যান্ডকে হারিয়েছেন বলছেন, আপনি অস্ট্রেলিয়াকে হারিয়েছেন বলছেন। অস্ট্রেলিয়া টিমে এখনকার আজকে যে মূল একাদশে যারা ছিলেন, এখান থেকে কিন্তু আপনার ম্যাক্সিমাম ক্রিকেটার কিন্তু না থাকলে বাংলাদেশে আসেননি। তারপরেও তো আমাদের যে একটা কনফিডেন্স ছিল, বা যে ফেক কনফিডেন্স আমরা বলছি, সেটা ভিত্তি করে তো আমাদের ভালো খেলা উচিত ছিল। নিশ্চয়ই আমরা 73 রানে আউট হয়ে যাব না। ওইটাই আসলে আপনি দেখেন যে এবার স্কটল্যান্ড, নামিবিয়া কথা যদি বলেন, যে আপনি এর আগের ম্যাচে দেখেছেন যে আপনার নামিবিয়া কিন্তু খুব ভালো ক্রিকেট খেলেছে, ওদের ব্যাটসম্যানরা কিন্তু চেষ্টা করেছে। কথাটা এই জায়গাতে আসলে সহযোগী দেশগুলো যখন এত ভালো খেলে তখন 130 140 করছে তারা। তখন আপনি আফগানিস্তানের ম্যাচটা দেখেন, লাস্ট দিনে তারা 144 করে ফেলেছিল, সেটা কিন্তু খুবই ভালো। তাদের শুরুতে উইকেট পড়ে, তাদের কিন্তু সেরকম সামর্থ্য আছে। কিন্তু আমরা কোথায় যাচ্ছি দিব? আমাদের ক্রিকেটটা কোথায় যাচ্ছে? আমরা কিন্তু দিন দিন খারাপ করছি। আমাদের ক্রিকেট বোর্ড হচ্ছে বিশ্বের অন্যতম ধনী বোর্ড, আমাদের টাকা আছে, সেই টাকা থেকে আমরা ভালো কিছু করতে পারছি না, প্লেয়ার বের করতে পারছি না। হ্যাঁ, ইন্ডিয়া তাদের আসাম রাজ্য থেকে 150 কিলোমিটার পেস বল করে এরকম এক বোলারকে তুলে নিয়ে আসতে পারতেছে ট্যালেন্ট হান্টের মাধ্যমে। আমাদের সেই বোলার কোথায়? ক্রিকেট পাগল একটা মানুষ, যারা কিনা আমাদের যে ট্যালেন্ট হান্ট হয় না তা না, ট্যালেন্ট হান্ট হচ্ছে, কিন্তু আপনার যে এইজ লেভেলের যে ক্রিকেটগুলো টুর্নামেন্টগুলো হচ্ছে, বা আমাদের আপনি আন্ডার 19 এর আকবরদের কথা বলছিলেন যে তারা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়ে এসেছে, তারা ফাইনালে ভারতকে হারিয়ে তারা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছে, আমরা কারেন্ট চ্যাম্পিয়ন আন্ডার 19 এর। তো সেখানকার কিন্তু অনেক ক্রিকেটারকে কিন্তু আপনার জাতীয় দলে কিন্তু সুযোগ দেওয়ার মতো কিন্তু একটা অবস্থা এসে পড়েছে। কারণ আপনি যেটা বলছিলেন যে মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম বা সাকিব আল হাসানের কথা, কারণ তারা কিন্তু আর খুব বেশি দিন কিন্তু সার্ভিস দিতে পারবে না বয়সের ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমার মনে হয় অবশ্যই বিসিবি এবারকার ওয়ার্ল্ড কাপ থেকে অনেক কিছুই আসলে ভুল যেগুলো হয়েছে সেগুলো থেকে শিক্ষা নিয়ে অবশ্যই বাংলাদেশ দল তারা পারবে না সেটা বলা যাবে না। বাংলাদেশ দল কিন্তু সবসময় কিন্তু এর আগেও আমরা দেখেছি যে অনেক বড় বড় টুর্নামেন্টও কিন্তু তারা কিন্তু অনেক বড় দলকে হারিয়েছে, সেই সক্ষমতা বাংলাদেশের রয়েছে। তো এবারও কিন্তু আমরা একটা ভালো একটা প্রস্তুতি ছিল বাংলাদেশ দলের, আমরা ধরেই নিয়েছিলাম হয়তো বাংলাদেশ দল সেমিফাইনালে খেলবে, কিন্তু আমরা একেবারে শুরুটা কিন্তু আমাদের হাত দিয়ে শুরু হয়েছে প্রথম পর্বে। শ্রীলঙ্কা ওয়েস্ট ইন্ডিজ দুইটা ম্যাচ খেললে কিন্তু আমাদের কনফিডেন্স বাড়তো। অবশ্য আমরা যদি ধরেন সেমিফাইনালে গেলামও, আমাদের ক্রিকেটারদের কি বেসিকটা ততটা ভালো? আমরা আরেকটা কিন্তু ফেক কনফিডেন্স তৈরি হইতো যে আমরা সেমিফাইনালে গেছি, আমরা অনেক কিছু উদ্ধার করে ফেলেছি। আমার কিন্তু মনে হয় না যে আসলে বাংলাদেশ বিশ্বকাপ জেতার মতো দল।
আমাদের অনূর্ধ্ব-19 ক্রিকেটাররা যদি বিশ্বকাপ জিততে পারে, সেই দলটা অবশ্যই তো পটেনশিয়াল একটা দল, সেই দেশ কেন বিশ্বকাপ জিততে পারবে না? আমরা কেন আইসিসি ইভেন্টে বারবার ব্যর্থ হই? আপনি ট্যালেন্ট হান্টের কথা বলছিলেন, ট্যালেন্ট হান্ট করতেছে, কিন্তু সেই ট্যালেন্ট হান্ট থেকে কি আউটপুট পাচ্ছি আমরা কি সাকিব পাচ্ছি, আমরা কি মাহমুদুল্লাহ রিয়াদ পাচ্ছি, মাশরাফি পাচ্ছি? আসছে ঝরে যাচ্ছে, শামীম পাটোয়ারি কত ঝলক দেখালো, কত ওইটাই। প্লেয়ার আসছে যাচ্ছে, কেউ তো না, সাস্টেইন তবে করতে আপনি পারছে না। যেটা বলছেন যে এখনকার যারা একাদশে যে ক্রিকেটাররা রয়েছে, আপনি দেখুন যে সাকিব, মুস্তাফিজ, তারা দুজন ক্রিকেটারই কিন্তু তারা আইপিএল খেলেছে, তাদের কিন্তু হিউজ এক্সপিরিয়েন্স ছিল। সেই experience আমরা কাজে সেই লাগাতে experience পারিনি। কিন্তু তারা কিন্তু এই একই মাঠে সেম ভেন্যুতে খেলা হয়েছে, তো উইকেটও কিন্তু তারা মোটামুটি মানিয়ে নিয়েছিল, কারণ তারা কিন্তু ওয়ার্ল্ড কাপের আগে কিন্তু আইপিএল এসে খেলেছিল। তো সব মিলিয়ে বলা যায় যে এবার আসলে আমাদের, আপনি ব্যাটারদের কথাই বলেন, টপ অর্ডারের কথা বলেন, বোলারদের কথা বলেন, আমরা আসলে কারো কাছ থেকে কিন্তু প্রত্যাশা অনুযায়ী যে পারফরমেন্স পাওয়া, সেটা কিন্তু আমরা কেউই কিন্তু পাইনি। তো এরকম ভরাডুবি থেকে অবশ্যই বাংলাদেশ দলকে বের হয়ে আসতে It হবে। is the high time. কারণ বাংলাদেশ দল, আপনি জানেন যে যে ক্রিকেটাররা রয়েছে এখন, আপনি মাহমুদুল্লাহ রিয়াদের কথা বলেন, হি ইজ এ জেনুইন ম্যাচ উইনার, অনেকগুলো ম্যাচ কিন্তু জিতিয়েছে। Exactly. আপনি যদি ইতিহাস যদি টানেন, সেখানে আমরা দেখেছি যে মাহমুদুল্লাহ রিয়াদ কিন্তু ডেথ ওভারে অনেক ডেথ ভালো ওভারে করেছে। অনেক সেই ডেথ ম্যাচ ওভারে কিন্তু আমরা বাংলাদেশের পারিনি, একটা জিতেছে। বাউন্ডারি বের করতে পারিনি আমরা তবে উইন্ডিজের সাথে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনার শর্ট সিলেকশন, আমাদের যদি শর্ট সিলেকশন যদি পারফেক্ট হইতো, বা আমাদের যারা ব্যাটসম্যান যারা আছে তারা যদি নিজেদের দায়িত্ব নিয়ে খেলতেন, অবশ্যই ঠিক আছে, হারেরও একটা লিমিটেশন রয়েছে, আমরা এত রানে হেরেছি বা এত উইকেটে হেরেছি, কিন্তু এরকম কম স্কোর করে বড় দলগুলোর সাথে আমরা কোনো ফাইটই করতে পারলাম না, এটা আসলে আমাদের ক্রিকেটের জন্য কিন্তু একটা নেতিবাচক দিক নাই। দীপু, আসলে সব কথার এক কথা হচ্ছে গিয়ে, ইট ইজ দ্য হাই টাইম আমাদের আসলে বসা একসাথে, আমাদের দেশের ঘরোয়া ক্রিকেট কাঠামো নিয়ে বসা। আমাদের ঘরোয়া ক্রিকেটে সবসময় গত 4-5 বছর ধরে আবাহনী জিতছে, এবং তারা যেরকমই টিম করুক না কেন তারাই জিতছে। এছাড়াও যারা ভালো, মানে একটা মনে হয় নিয়ম হয়ে গেছে আমাদের বাংলাদেশে যে আবাহনী মানেই চ্যাম্পিয়ন, ঠিক আছে? সো আমি আসলে এই ধরনের ক্রিকেট, আবাহনী চ্যাম্পিয়ন হচ্ছে, আমরা অনেক সময় সেখানে ফিক্সিং এর কথাও শুনি, আম্পায়াররা ফিক্স করা থাকে, এরকম আমরা শুনি, যদি এখন পর্যন্ত কোনো প্রমাণ পাইনি, কিন্তু আবাহনী টানা জিতছে। আবাহনী জিতে আসলে আউটপুটটা কি পাচ্ছি আমরা? আমাদের দেশের ঘরোয়া ক্রিকেটটা কি ঠিকমতো হচ্ছে? আমাদের দেশের ঘরোয়া ক্রিকেটের এখন সবচেয়ে নিয়মগুলো বড় কি কথা হচ্ছে ঠিকমতো যে হচ্ছে? আপনার আমাদের ঘরোয়া ক্রিকেট আপনি ঠিক যে করতে হবে, বলছেন যে তারপর আমরা ভালো করব। অনেকে বলছে যে ঢেলে সাজানোর কথা বলছে, দলকে ঢেলে সাজানোর কথা বলছে, কিন্তু আপনার তো পাইপলাইনে ওই ক্রিকেটার থাকতে হবে। Exactly. আপনার হচ্ছে, আমাদের কিন্তু আপনি জানেন যে হাই পারফরম্যান্স টিম রয়েছে, এ টিম রয়েছে। হ্যাঁ, আমাদের ক্রিকেটার যে নাই তা না, কিন্তু তাদেরকে তো আপনি ইন্টারন্যাশনাল ম্যাচে অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ টিম, দেয়ার ইজ এ বিগ টিম, তাদের সঙ্গে কিন্তু তাদের ক্রিকেটারদের সঙ্গে কিন্তু ফাইট করার মতো কিন্তু সেই অ্যাবিলিটি থাকতে হবে। এক্স্যাক্টলি। দীপু, আপনার সাথে একটু জাস্ট আমি অ্যাড করব, যেই দেশটা বাংলাদেশ ম্যাচ হেরে গেলে চুল ফেলে দেয়, যে দেশের মানুষ ক্রিকেট খেলা হলে একসাথে সব কাজ বেঁধে খেলা দেখে, এরকম ক্রিকেট পাগল জাতি কিন্তু আপনি পাবেন না। যে দেশ ক্রিকেট এত ভালোবাসে, তাদের ক্রিকেট প্লেয়ারের অভাব হওয়ার কথা না আসলে। এবং আমরা কিন্তু দেখেছি যে আমাদের ক্রিকেট প্লেয়াররা কতটা সামর্থ্যপূর্ণ, এবং সেই ভালো ভালো ক্রিকেটাররা কোথায়, তাদের বের করার দায়িত্বটা কিন্তু বিসিবি, এবং তাদের নার্সিং করে গড়ে তোলার দায়িত্ব কিন্তু বিসিবি, এবং সেই জন্য কিন্তু পর্যাপ্ত পরিমাণ টাকাও আমাদের আছে। তো ক্রিকেট পাগল একটা জাতির জন্য আসলে ক্রিকেট তৈরি করা কিন্তু খুব ভীষণ, এবং ক্রিকেটার আমাদের তৈরি করা। শুধু ঢাকা শহরে 78টা ক্রিকেট ক্লাব আছে। সুতরাং ক্রিকেটার পাওয়া যাচ্ছে না কিংবা করছে না, এটা দায়িত্ব যদি হয়েই থাকে, সেই দায়িত্ব কিন্তু অবশ্যই বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে নিতে আমরা হবে। আশা করি যে বাংলাদেশ টিম মোস্ট প্রবাবলি আগামীকালকে ফিরছে ঢাকায়। অবশ্যই বিসিবির যারা কর্তা রয়েছে বা যারা সিলেক্টর যারা রয়েছে, অবশ্যই এই টিমের সাথে বসবে। আপনি জানেন যে আর কিছুদিন পরেই কিন্তু পাকিস্তান টিম আসছে, বাংলাদেশ সফরে আসছে, এবং পাকিস্তান কিন্তু দারুণ ক্রিকেট খেলছে ওয়ার্ল্ড কাপে, টি-20 ওয়ার্ল্ড কাপে। তো সেই ক্ষেত্রে তারা কিন্তু ইতিমধ্যে কিন্তু সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে ফেলেছে। ট্রফি জয়ের সম্ভাবনাও তাদের রয়েছে, কারণ তারা খুবই একটা ব্যালেন্স দল। আপনি এখন পর্যন্ত বোলিং, পাকিস্তান ব্যাটিং খুব সবকিছু যদি দুর্দান্ত আপনি ক্রিকেট খেলছে, এবং যদি ডেথ ওভারে আমরা তারা সব দিক যদি চিন্তা করি, ডেথ ওভারে কিন্তু তারা ম্যাচ বের করে নিচ্ছে, ম্যাচ বের করে নিচ্ছে। বিশ্বকাপ হলে কিন্তু, মানে টি-20 বিশ্বকাপ মানে কিন্তু পাকিস্তান ফেভারিট। আমরা দেখেছি প্রথম 3-4 আসরে তারা ফাইনাল খেলেছে। সো সব মিলিয়ে পাকিস্তানের জন্য গুড লাক, এবং ভালো একটা সিরিজ হবে, এটাই আশা করি। নাইম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আগামী 19 নভেম্বর পাকিস্তান সঙ্গে বাংলাদেশ দল প্রথম টি-20 খেলবে, এবং পাকিস্তানের বিপক্ষে যে সিরিজটি রয়েছে বাংলাদেশের 3টি টি-20 এবং 2টি টেস্ট ম্যাচ খেলবে। আমরা অবশ্যই আশা করছি যে বাংলাদেশ দল বিশ্বকাপে যে ভুলগুলো করেছে সেই ভুলগুলো থেকে বের হয়ে আবারও এই সিরিজের জন্য তারা প্রস্তুত হবে। দর্শক, সময় নিউজ.টিভি ফেসবুক লাইভে এই ছিল আজকের মতো। আগামীতে আবারও নতুন কোনো প্রোগ্রামে দেখা হবে আপনাদের সঙ্গে। সেই পর্যন্ত সঙ্গেই থাকুন সময়ের।